আজকে আমরা কথা বলবো ২৩শে ডিসেম্বর ২০২৫ তারিখের কিছু টেক নিউজ নিয়ে। হাতে আছে টেক ওয়ার্ল্ড বাংলাদেশ আর্কাইভের কয়েকটা বেশ ইন্টারেস্টিং খবর। আর সত্যি বলতে এই খবরগুলো পাশাপাশি রাখলে বাংলাদেশের প্রযুক্তি জগতের একটা দারুণ চিত্র পাওয়া যায়। তাহলে প্রথম স্রোতটা দিয়ে শুরু করা যাক। টেকটকের একটা খবর আছে। আচ্ছা, ওরা নাকি বাংলাদেশে প্রথমবারের মতো ক্রিয়েটর ডে 2025 আয়োজন করেছে। ঢাকায় একটা বেশ বড় কর্মশালা হয়েছে। এখন প্রশ্ন হলো, এটা কি শুধুই একটা গেট টুগেদার, নাকি এর পেছনে আরো বড় কোনো খেলা আছে? দেখুন, বাইরে থেকে দেখলে মনে হতে পারে এটা একটা সাধারণ ইভেন্ট, কিন্তু এর কৌশলগত গুরুত্ব অনেক। কি রকম? এটা প্রমাণ করে টিকটক বাংলাদেশকে শুধু ব্যবহারকারী সংখ্যার দিক থেকে দেখছে না, তারা এখানে একটা দীর্ঘমেয়াদী ইকোসিস্টেম তৈরি করতে চাইছে। ভাবুন, তারা দেশের কন্টেন্ট নির্মাতাদের একটা আনুষ্ঠানিক কাঠামোর মধ্যে আনছে, তাদের ট্রেনিং দিচ্ছে। তার মানে তারা চায় নির্মাতারা আরো ভালো মানের কন্টেন্ট বানাক। ঠিক। এটা কি ইউটিউব শর্টস বা ইনস্টাগ্রাম রিলসের সাথে প্রতিযোগিতায় টিকে থাকার একটা চাল, যে আমাদের প্ল্যাটফর্মে নির্মাতারাই সবচেয়ে ভালো, তাই দর্শকও এখানেই থাকবে? একদম। এটা অনেকটা একটা ওয়াল গার্ডেন বা দেয়াল দিয়ে ঘেরা বাগান তৈরির মতো। আচ্ছা। আপনি যদি সেরা নির্মাতাদের আপনার প্ল্যাটফর্মে আটকে রাখতে পারেন, তাদের সব রকম সুযোগ সুবিধা দেন, তাহলে তারা অন্য কোথাও যাবে না। আর সেরা নির্মাতারা যেখানে, দর্শক এবং বিজ্ঞাপনও সেখানে। এটা তো বাজার নিয়ন্ত্রণের একটা দারুণ কৌশল। অবশ্যই, এটা শুধুই নির্মাতাদের ক্ষমতায়ন নয়, আর এর সাথে ফ্রিল্যান্স অর্থনীতিরও একটা বড় সংযোগ আছে। হ্যাঁ, আমি ঠিক ওটাই ভাবছিলাম। এটাকে কি একটা পেশা হিসেবে দাঁড় করানোর চেষ্টা বলা যায়? হ্যাঁ, তবে এখানে একটা সূক্ষ্ম ব্যাপার আছে। এটা একদিকে যেমন অনেকের জন্য আয়ের পথ খুলে দিচ্ছে, তেমনই কিছু প্রশ্নও তৈরি করছে। যেমন, এই নির্মাতাদের কি কোম্পানির কর্মী হিসেবে গণ্য করা হবে? তাদের চাকরির নিরাপত্তা বা অন্যান্য সুযোগ সুবিধা কি হবে? এটা একটা বৈশ্বিক বিতর্ক, যা এখন বাংলাদেশের দরজায় কড়া নাড়ছে। ইন্টারেস্টিং পয়েন্ট। কন্টেন্টের কথা যখন হচ্ছেই, তখন এর আসল নকলের কথাও তো চলে আসে। অবশ্যই। আজকাল তো কোনো কিছু দেখলেই সন্দেহ হয় এটা আসল না এআই দিয়ে বানানো। এই সমস্যার সমাধানে গুগলের একটা খবর আছে। জেমিনি অ্যাপের ওইটা, তাই না? হ্যাঁ, তাদের জেমিনি অ্যাপে নাকি এখন এআই দিয়ে তৈরি ছবি বা ভিডিও যাচাই করার সুবিধা আসছে। হ্যাঁ, এবং এটা আসলে সময়ের দাবি। প্রযুক্তি যত উন্নত হচ্ছে, ডিপ ফেক বা এআই দিয়ে তৈরি করা কন্টেন্টও তত নিখুঁত হচ্ছে। খালি চোখে ধরা প্রায় অসম্ভব। একদম। গুগলের এই টুলটা সেই সমস্যার একটা প্রযুক্তিগত সমাধান দেওয়ার চেষ্টা করছে। এটা অনেকটা ডিজিটাল ওয়াটারমার্ক বা শনাক্তকরণ ব্যবস্থার মতো কাজ করবে। কিন্তু এটা একটা নতুন ক্ষমতার দ্বন্দ্ব তৈরি করছে না? মানে, আমরা কি এখন সত্যি মিথ্যে যাচাই করার জন্য গুগলের ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ছি? ওদের টুল যদি ভুল করে বা কেউ যদি টুলটাকেই ফাঁকি দিতে পারে, তাহলে কি হবে? আমরা কি তাহলে একটা কোম্পানির হাতে আমাদের বাস্তবতা যাচাইয়ের চাবি তুলে দিচ্ছি? এইটাই হলো সবচেয়ে বড় প্রশ্ন। এই ফিচারটা শুধু একটা প্রযুক্তিগত সুবিধা নয়, এটা একটা ক্ষমতার হস্তান্তর। ঠিক। আমরা এখন আর চোখে যা দেখি তাই বিশ্বাস করি, এই নীতিতে চলতে পারবো না। আমাদের এখন গুগল যা ভেরিফাই করে তাই বিশ্বাস করি, এই দিকে যেতে হচ্ছে। আর যদি এই সিস্টেমটাতেই কোনো গলদ থাকে, তাহলে তার প্রভাব হবে অমিত। আমরা একটা ব্ল্যাক বক্স সিস্টেমের উপর ভরসা করছি, যার ভেতরের কার্যপ্রণালী আমরা পুরোপুরি জানি না। প্রযুক্তির এই ভালো দিকগুলো তো আছেই, কিন্তু যখন এটা কাজ করে না, তখন বোঝা যায় আমরা কতটা নির্ভরশীল। ঠিক। আরেকটা খবর কিন্তু ঠিক এই ব্যাপারটাই তুলে ধরেছে। ছুটির মৌসুমের ঠিক আগে ইয়াহু মেলে বড় ধরনের বিভ্রাট হয়েছিল। ওহ হ্যাঁ। ঘন্টার পর ঘন্টা মানুষ ইমেল ব্যবহার করতে পারেনি। কত মানুষের যে জরুরি কাজ আটকে ছিল। এই ঘটনাটা আমাদের ডিজিটাল অবকাঠামোর ভঙ্গুরতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আমরা ধরে নিই যে এই সেবাগুলো বাতাসের মতোই সহজলভ্য এবং সবসময় থাকবে। কিন্তু একটা ছোট্ট কারিগরি ত্রুটি হলেই পুরো সিস্টেম ভেঙে পড়তে পারে। এটা অনেকটা শহরের পানির লাইনের মতো। যতক্ষণ পানি আসছে আমরা ভাবি না, যেই বন্ধ হয়ে যায় পুরো শহরের জীবনযাত্রা থমকে যায়। সত্যি। ইয়াহুর এই বিভ্রাট আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনের কত গুরুত্বপূর্ণ তথ্য মাত্র হাতে গোনা কয়েকটি কোম্পানি সার্ভারের উপর নির্ভরশীল। এই গ্লোবাল সিস্টেমের ঝুঁকির কারণেই হয়তো স্থানীয় বাজারটা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তাই না? হতে পারে। এই বাজারের ভেতরে প্রতিযোগীরা কি করছে? যেমন ধরুন স্মার্টফোনের বাজারটা। রিয়েলমি তাদের নতুন C85 সিরিজের জন্য একটা ক্যাম্পেইন শুরু করেছে। আচ্ছা,
তাদের মূল বার্তা দুটো শব্দে, শক্তি এবং স্থায়িত্ব। দেখুন, বাংলাদেশের স্মার্টফোনের বাজারটা এখন খুবই প্রতিযোগিতামূলক। এখানে টিকে থাকতে হলে আপনাকে নির্দিষ্ট গ্রাহকের কথা মাথায় রেখে এগোতে হবে। রিয়েলমি বরাবরই তরুণদের ফ্রেন্ড হিসাবে নিজেদের পরিচয় দিতে চায়। শক্তি বলতে তারা বোঝাচ্ছে ফোনের পারফরম্যান্স, গেমিং বা মাল্টিটাস্কিংয়ের জন্য। আর স্থায়িত্ব দিয়ে বোঝাচ্ছে ব্যাটারি লাইফ আর বিল্ড কোয়ালিটি। তরুণদের কাছে এই দুটো জিনিসই খুব গুরুত্বপূর্ণ। কিন্তু শক্তি আর স্থায়িত্ব, এই কথাগুলো তো প্রায় সব ব্র্যান্ডই কম বেশি বলে। এই দুটো শব্দ কি আসলে তরুণদের কাছে আলাদাভাবে পৌঁছানোর জন্য যথেষ্ট, নাকি এটা শুধুই মার্কেটিংয়ের বিশাল কোলাহলের মধ্যে হারিয়ে যাওয়ার মতো? এটা একটা দারুণ প্রশ্ন। হ্যাঁ, এটা ঠিক যে প্রায় সবাই একই ধরনের কথা বলছে, কিন্তু মার্কেটিংয়ে অনেক সময় বারবার একই বার্তা দেওয়ার একটা গুরুত্ব আছে, ব্র্যান্ড পজিশনিংয়ের জন্য। একদম। রিয়েলমি যদি লাগাতার এই দুটো বিষয়ের উপর জোর দিতে থাকে, তাহলে একটা সময় গ্রাহকদের মনে এই ব্র্যান্ডের নাম শুনলেই শক্তি আর স্থায়িত্বের কথা মাথায় আসবে। হয়তো শব্দ দুটো নতুন নয়, কিন্তু একটা ব্র্যান্ডের পরিচয়ের সাথে শব্দ দুটোকে জুড়ে দেওয়ার চেষ্টাটাই এখানে আসল কৌশল। বোঝা গেল। আচ্ছা, মার্কেটিংয়ের এই লড়াইয়ের বাইরেও কিন্তু দারুণ কিছু ঘটছে। কিরকম? আমাদের নিজেদের কোম্পানিগুলো এখন আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে। যেমন বাংলাদেশের ফিনটেক আর সাপ্লাই চেইন প্ল্যাটফর্ম প্রিয়শপ সাউথ এশিয়া আইসিটি অ্যাওয়ার্ডস 2025-এ চ্যাম্পিয়ন হয়েছে। উফ, এটা তো বেশ বড় একটা খবর। হ্যাঁ, এটা শুধু বড় খবর নয়, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রিয়শপ যে দুটো খাতে কাজ করে, সাপ্লাই চেইন আর ফিনটেক, দুটোই একটা দেশের অর্থনীতির জন্য লাইফলাইন। ঠিক। সাপ্লাই চেইন মানে হলো একটা পণ্য কারখানা থেকে আপনার হাতে আসা পর্যন্ত পুরো যাত্রাটাকে প্রযুক্তির মাধ্যমে সহজ করা। আর ফিনটেক মানে তো আর্থিক লেনদেনকে ডিজিটাল করা। এই দুটো মৌলিক জায়গায় একটা বাংলাদেশি কোম্পানির আন্তর্জাতিক স্বীকৃতি এটা প্রমাণ করে যে আমরাও বিশ্বমানের সমাধান তৈরি করছি। একদম। আমরা শুধু বাইরের প্রযুক্তি ব্যবহারই করছি না, নিজেরাও তৈরি করছি। এই ধরনের সাফল্য কি বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশকে একটা আকর্ষণীয় জায়গা হিসাবে তুলে ধরছে না? তারা দেখছে যে এখানে শুধু সস্তা শ্রম নয়, বিশ্বমানের মেধা আর উদ্ভাবনও আছে। অবশ্যই। প্রিয়শপের মতো সাফল্যগুলো আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য একটা বড় সংকেত। তারা বুঝতে পারে যে এই দেশের বাজারে বিনিয়োগ করার ঝুঁকি কম এবং লাভের সম্ভাবনা বেশি। কারণ এখানে স্থানীয় সমস্যা সমাধানের জন্য স্থানীয়ভাবেই বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে উঠছে। এটা আমাদের পুরো প্রযুক্তি খাতের জন্যই একটা ইতিবাচক ব্র্যান্ডিং। কিন্তু আমার মতে দিনের সবচেয়ে অনুপ্রেরণার খবরটা একদম অন্য জায়গায়। কোনটা? রোবট অলিম্পিয়াডেরটা? হ্যাঁ, আমাদের স্কুল কলেজের ছেলেমেয়েরা অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে যা করেছে সেটা অবিশ্বাস্য। 11টা পদক জিতেছে বাংলাদেশ দল। হ্যাঁ, এই খবরটা ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় আশার আলো। কারণ প্রিয়শপের মতো কোম্পানিগুলো বর্তমানের সাফল্য, আর এই তরুণেরা হলো ভবিষ্যতের ভিত্তি। ঠিক। এই সাফল্য প্রমাণ করে যে আমাদের শিক্ষা ব্যবস্থায় স্টেম বা বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, গণিত এসবের প্রতি আগ্রহ বাড়ছে এবং এর মানও ভালো হচ্ছে। আমি পদকের বৈচিত্র্যটা দেখে অবাক হয়েছি। একটা স্বর্ণ, 6টা ব্রোঞ্জ আর 4টে টেকনিক্যাল পদক। এই টেকনিক্যাল পদকগুলো আসলে কি বোঝায়? খুব ভালো একটা প্রশ্ন। দেখুন, স্বর্ণপদক জেতা মানে হলো তারা কোনো একটা নির্দিষ্ট বিভাগে সেরা হয়েছে। এটা অসাধারণ। ব্রোঞ্জ পদকগুলো প্রমাণ করে যে তাদের দলের সার্বিক পারফরম্যান্স বেশ ভালো ছিল। কিন্তু টেকনিক্যাল পদক? আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওই 4টি টেকনিক্যাল পদক। এই পদকগুলো দেওয়া হয় সবচেয়ে উদ্ভাবনী, জটিল এবং কার্যকর কারিগরি সমাধানের জন্য। তার মানে এরা শুধু নিয়ম মেনে একটা রোবট বানাচ্ছে না। না, এরা প্রচলিত সমাধানের বাইরে গিয়ে নতুন কিছু ভাবতেও শিখছে। তাদের ইঞ্জিনিয়ারিং দক্ষতাটা আন্তর্জাতিক মানের বিচারকদের চোখে পড়েছে। ঠিক তাই। টেকনিক্যাল অ্যাওয়ার্ড জেতা প্রমাণ করে যে তাদের জ্ঞান শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নেই। তারা হাতে কলমে সমস্যা সমাধান করতে অত্যন্ত দক্ষ। তারা হয়তো এমন কোনো কৌশল ব্যবহার করেছে যা অন্য কোনো দল ভাবতেও পারেনি। এই প্রায়োগিক এবং উদ্ভাবনী দক্ষতাই কিন্তু ভবিষ্যতের প্রযুক্তির নেতা বা উদ্যোক্তা হওয়ার মূল ভিত্তি। আজ যারা রোবট অলিম্পিয়াডে টেকনিক্যাল অ্যাওয়ার্ড পাচ্ছে, 10 বছর পর তো এরাই হয়তো প্রিয়শপের চেয়েও বড় কোনো কোম্পানি চালাবে। দারুণ একটা সংযোগ। তাহলে দিন শেষে ছবিটা কি দাঁড়ালো? একদিকে গুগল, টিকটকের মতো গ্লোবাল জায়ান্টরা,
যারা এখানকার বাজারটাকে নিজেদের মতো করে সাজাতে চাইছে, এখানকার প্রতিভাদের নিজেদের ইকোসিস্টেমে নিয়ে আসতে চাইছে, আর অন্যদিকে আমাদের নিজেদের ছেলেমেয়েরা, যারা একদম তৃণমূল থেকে উঠে আসছে। হ্যাঁ, যারা রোবট বানিয়ে কোডিং করে দুনিয়া কাঁপাচ্ছে। একটা অদ্ভুত টানাপোড়েন কিন্তু আছে। একদম। আজকের আলোচনা থেকে বাংলাদেশের প্রযুক্তি খাতের এই দ্বৈত চরিত্রটাই স্পষ্ট হয়ে ওঠে। একদিকে বৈশ্বিক প্রযুক্তির ঢেউয়ের সাথে মানিয়ে নেওয়া, অন্যদিকে আন্তর্জাতিক মঞ্চের নিজেদের মেধা দিয়ে স্বতন্ত্র পরিচয় তৈরি করা, দুটোই একসাথে ঘটছে। এটা একটা পরিবর্তনশীল আর গতিশীল জগতের প্রতিচ্ছবি, যেখানে বাংলাদেশ এখন শুধু একজন গ্রাহক নয়, একজন সক্রিয় উদ্ভাবক হিসাবেও নিজের জায়গা করে নিচ্ছে। এই বৈশ্বিক আর স্থানীয়র মেলবন্ধনটাই হয়তো ভবিষ্যতের পথ ঠিক করে দেবে। আজকের এই খবরগুলো থেকে একটা বিষয় পরিষ্কার, প্রযুক্তি এখন আর শুধু একটা আলাদা খাত নয়, এটা আমাদের অর্থনীতি, সমাজ এবং ভবিষ্যতের পরিচয় তৈরির একটা মূল উপাদান হয়ে দাঁড়িয়েছে। একদিকে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তি আসছে, যা আমাদের সত্য মিথ্যা যাচাই করার পদ্ধতিকেই বদলে দিচ্ছে, আর অন্যদিকে আমাদের নতুন প্রজন্ম রোবটিক্সের মতো বাস্তবিক প্রযুক্তি দিয়ে বিশ্ব জয় করছে। এখন ভাবার বিষয় হলো, এই দুই বাস্তবতাকে আমরা একসাথে কিভাবে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যাব। আমরা কি এমন একটা ভবিষ্যৎ তৈরি করছি যেখানে একদল শুধু ডিজিটাল কন্টেন্ট যাচাই করে যাবে আর আরেক দল আসল উদ্ভাবনের কাজটা করবে, নাকি এই দুটো দক্ষতাকে মিলিয়ে আমরা নতুন কিছু তৈরি করতে পারব?